আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে একটি নতুন বছর শুরু হচ্ছে। 1426 সালে আমরা পদার্পণ করছি। বাংলা এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনারা নিশ্চয় এতক্ষণে আপনাদের যে সামাজিক গণমাধ্যম, মেসেঞ্জার, ভাইবার সেগুলোতে অনেক মেসেজ পেয়েছেন। অনেকেই আপনাদের ছবি পাঠিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। এটি অবশ্য নতুন শুরু হয়েছে, যেটা এখন রাত 12টার পর থেকেই মূলত বাংলা নববর্ষকে আমন্ত্রণ জানানো হয়। তো সেই দৃষ্টি থেকে এখন 12টা বেজে গিয়েছে অলরেডি। আর আমি এই ভিডিওতে আপনাদের সামনে কথা বলছি নতুন 1426 সালে। এবং আমার মতো অনেকেই হয়তো কিছুক্ষণ আগেই ক্যালেন্ডারে খুঁজে এসেছেন যে নতুন বছরটি আসলে কত সাল আসতেছে। কারণ আমি সারা বছরে এই বাংলা সাল কোনো কাজে লাগে বলে আসলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা অফিস আদালত হতে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ইংরেজি যে ডেট আছে সেটিকে আমরা ফলো করি। গত এক বছর জুড়ে বাংলাদেশের মানুষের মনে আসলে সত্যিকার অর্থে যে উৎসব, যে আমেজ, সেটি এখন আর নেই। বিশেষ করে আমার চোখের সামনে ভাসছে নুসরাতের পুড়ে যাওয়া দুটো পা, যে পায়ে কোনো চামড়া নেই, এবং সেখানে তার যেই রক্তনালী সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। এরকম ছবি আমি সামাজিক গণমাধ্যমে দেখার পর থেকে আমি মূলত ঘুমোতে পারছি না। আমার কাছে ওর সেই পা দেখে মনে হচ্ছে এটা যেন আসলে বাংলাদেশেরই পা, যে বাংলাদেশের আসলে চামড়া পড়ে গেছে, সেখানে রক্তনালী দেখা যাচ্ছে এবং সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই দেশ, এরকমটি আমার কাছে মনে হয়েছে। আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এখনো মেঘ দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে আছে। সাগর রুনির সন্তানের নাম মেঘ, আপনারা নিশ্চয় জানেন। সে এখনো তার বাবা মাকে কেন হত্যা করা হয়েছিল এবং কারা হত্যা করেছে সেই বিষয়টি নিয়ে এখনো জানতে পারেনি। সে তার একাকিত্ব জীবন পার করছে এবং তার দীর্ঘশ্বাস যুক্ত ছবি, তার আম্মার কবরে, বাবার কবরে গিয়ে তার যে ছবি সামাজিক গণমাধ্যমে আমি দেখি। কারণ মেঘের মামা আমার ফেসবুক ফ্রেন্ড, সুতরাং তাদের সব কিছুই আমি আসলে দেখতে পাই এবং সেটি দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। এবং আমার কাছে উৎসব করার মতো আসলে অতটা আনন্দ এখন আমি পাচ্ছি না। কারণ এই দৃশ্যগুলো সবসময় আমাকে তাড়া করে ফিরে, একই সঙ্গে তাড়া করে ফিরে ভিন্নমত বা সরকারি দলের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকর্মী হারিয়ে গিয়েছে, তারা গুম হয়ে গিয়েছে, এরকমটি বলছেন তারা, তাদের পরিবার। এবং সেই পরিবারগুলোকে কাছ থেকে দু একজন পরিবারকে আমি দেখেছি, তারা গভীর রাতে যদি একটু শব্দ হয় দরজায় ভাবে যে পরিবারের সদস্য, গুম হওয়া সদস্য মনে হয় ফিরে এসেছে, লাফিয়ে উঠে বিছনায়। এবং তারা আসলে জানেও না যে আসলেই তা আসবে কি। একটি বিষয় খুবই হতাশ লাগে যখন এই গুম হওয়া মানুষগুলোর জীবন, আসলে তাদের স্বজনদের জীবন কতটা বিভীষিকাময়। কেউ যদি মারা যায় সেই খবরে গিয়ে কিন্তু জানানো যায়, তার আত্মার মাগফিরাত কামনা করা যায়, তার জন্য দোয়া করা যায় যে ধর্মীয় বিধান মানেন সেটি মেনে। কিন্তু যে ছেলেটি হারিয়ে গেছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেল, তাকে কিন্তু তার লাশ কই, তার কবর কই, তার কিছুই খুঁজে পাওয়া যায় না। এটি খুবই একটি বিষাদময় ঘটনা এবং এই বিষয়টিও আমাকে আসলে খুবই কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আমার কাছে বড় ধরনের কোনো উৎসব আসলে উৎসবের মতো মনে হয় না। আমার কাছে তকির কথা মনে পড়ে। তকির বাবাও আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন এবং এখনো আছেন তিনি, এবং তিনি প্রায় তকির যে বিভিন্ন বয়সের ছবিগুলো সেই ছোটবেলার থেকে দিয়ে আসেন। আমি একজন বাবা হিসেবে জানি একটা সন্তান একজন বাবার কাছে বা একজন মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্মৃতিময় তাদের বেড়ে ওঠা, তাদের বড় হয়ে ওঠা। এবং আপনারা জানেন যে তকি খুবই ভালো ছাত্র ছিল এবং একটি রেকর্ড সংখ্যক মার্ক পেয়েছিল। এবং তকির বাবা এই যেই গভর্নমেন্ট আছে তাদেরই সমর্থক একটি দলের সাথে জড়িত ছিল এবং তাকে যারা হত্যা করেছেন বলে তকির বাবা বিভিন্ন সময় দাবি করেছেন, তারাও কিন্তু এই সরকারের ছত্রছায়া আছে এবং তাদের বিচার এখনো সঠিক বিচার পায়নি তকির বাবা। এরকম বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা আসলে ন্যায় বিচার প্রত্যাশা করে পায়নি, তাদের দীর্ঘশ্বাস আমি টের পাই। তাই আমার কাছে আনন্দ উৎসব অতটা আনন্দ লাগে না আপনাদের কাছে যতটা লাগে। এবং এটি একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি। সেই আপনাকে যে এরকম ব্যথিত হতে হবে, এরকম কষ্ট পেতে হবে, এরকমটি না। আমি চাই আপনি আরো আনন্দময় জীবনযাপন করেন, আপনাদের সবার জীবন আনন্দময় হোক, এই প্রত্যাশা সবসময় থাকে। আর এই জন্যই সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়ের সমালোচনা করবার চেষ্টা করি, যদিও সেটি অনেক অনিরাপদ একটি ব্যাপার, অনেক কষ্টকর একটি ব্যাপার, অনেক সাহসের একটি ব্যাপার। তো এই বিষয়টি নিয়ে আসলে নতুন বছরে প্রত্যাশা করছি যে হয়তো আগামী বছরগুলো আমাদের কারো জীবনে আর এরকম বিষাদময় ঘটনা আসবে না, কারো সন্তান বাসের নিচে চাপা পড়বে না, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় কাউকে পিষে মারা হবে না, পরিবহন শ্রমিকদের অন্যায্য আচরণ কাউকে জীবন বিসর্জন দিতে হবে না। এরকমটি প্রত্যাশা করি ন্যায়ের শাসন আসবে এই দেশে। প্রত্যাশা করি
যারা গণপ্রতিনিধি হয়েছেন বিভিন্নভাবে, কেউ স্বনির্বাচিত হয়েছেন বা কেউ অনির্বাচিত হয়েছেন, যেভাবেই যে পদে যে আছেন এই সমাজে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, সচিব, কত বড় বড় পদ আছে, অসংখ্য পদ আছে। তারা যদি এই নতুন বছরে তাদের কাজটা ঠিকঠাক মতো করেন, তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা এবং তারা যে জন্য সরকার থেকে বেতন নেন সেই কাজটি যদি ঠিকঠাক মতো করেন, তাহলেই হয়তো এই দেশ বদলে যেতে পারে, এমনটা প্রত্যাশা করছি। নতুন বছরে তারা অন্তত এই সমস্ত বিষয়গুলো নিশ্চয় ভেবে দেখবেন এবং সহনীয় মাত্রায় ঘুষ খাইবেন, এরকমটি প্রত্যাশা করছি। কারণ অসহনীয় মাত্রায় ঘুষ খেয়ে অনেকেই দেখলাম কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলছেন এবং সাধারণ জনগণের অবস্থা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। এবং ইংরেজি নববর্ষ এর চেয়েও ঘটা করে পালন করি। সুতরাং বাংলা নববর্ষ আসলে অনেকেই এক্সাইটেড হয়ে যান এবং বাংলা নববর্ষকে অনেকেই ভাবেন যে রমনার বটমূলে গিয়ে পান্তা ভাত খাওয়া অথবা ইলিশ মাছ ভেজে খাওয়া অথবা এই যে মুখোশ নিয়ে চারুকলার তৈরি মুখোশ নিয়ে একটি মিছিলে অ্যাটেন্ড করা, এটি মনে হয় বাংলা নববর্ষ, এরকমটি অনেকে মনে করেন। কিন্তু আসলে আমার কাছে এরকমটি মনে হয় না। কারণ আমাদের সময়, আমার জন্ম 1981 সালের সেপ্টেম্বরে, তো এই বয়সে আমি যতটুকু দেখেছি, আমি জন্ম নিয়েছিলাম গ্রামে এবং সেখানে আমার বাবা মার থেকে আমি যেটি দেখেছি, আমাদের সময় নতুন বছরগুলো যেভাবে শুরু হতো, নতুন বছরে আমরা সাধারণত আব্বা আমাকে যেটি বলতো যে আজকে কোনো মিথ্যা কথা বলবা না, আজকে কোনো অন্যায় কাজ করবা না, আজকে টোটালি একজন ভালো মানুষের মতো দিনটা শুরু করবা, এরকম উপদেশ ছিল। এবং সেই দিনে বাড়িতে বিশেষ রান্না হতো, তবে সেখানে ইলিশ মাছ বা পান্তা ভাত এগুলো ছিল না। আর সেই রান্নার মধ্যে বেশিরভাগ সময় আমরা যেটি করছি যে আমার বাড়ি থেকে বেশিরভাগ সময় গরুর মাংস, মাছ এরকম রান্না বান্না হতো। সেখানে আমাদের যে ঐতিহ্য, একটি ভালো খাবার যেভাবে হয়, ফিরনি টিনি থাকতো, এরকম একটি প্রোগ্রাম ছিল। সেখানে ইলিশ মাছ ছিল না। এটি পরবর্তীতে প্রবেশ করেছে, যে যখন আমি মেবি ইন্টারে পড়লাম তখন থেকে আমি এই বিষয়টা দেখেছি। এবং এটি শুরু হয়েছিল মূলত বিকালে যে মেলাটি হতো, সেই মেলাকে কেন্দ্র করে কিছু পান্তা ভাতের ইয়া ছিল, সব থাকতো, দোকান থাকতো। সেখানে গেলে যেটি হতো, আমার ক্ষেত্রে কয়েকবার যেটি হয়েছে যে নর্মালি 100 টাকার খাবার খাইয়ে 500 টাকা 1000 টাকা এরকম উদ্ধার করতে, তরুণদের একটি ফান ছিল, যদিও সেটি এখন বলা হচ্ছে যে এটি নাকি আমাদের ঐতিহ্য ছিল। যাই হোক, একই সঙ্গে আরেকটি বিষয়, রমনার পাশেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে চারুকলার ছাত্ররা যে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে, সেই মুখোশকে কেন্দ্র করে শুরু হয়েছে। এটি নাকি বাংলাদেশের ঐতিহ্য, যদিও মোটেও সেটি না। কারণ মাত্র 28-29 বছর আগে এই মুখোশ নিয়ে মিছিল বা মঙ্গল শোভাযাত্রা যেটাকে বলে সেটি শুরু হয়েছে। এবং এটি আমাদের অনেকের মতেই আমাদের যে ধর্মীয় দৃষ্টিকোণ, ধর্মীয় যে কালচার, তার সাথে কিছুতেই যায় না। আর বাংলা সাল শুরু হয়েছে 1426 সাল থেকে। আর এই যে মুখোশ পরে ঢাকার রাস্তায় মিছিল দেওয়া, সেটি পরবর্তীতে এই সরকার ছড়িয়ে দিতে চেয়েছেন সারা বাংলাদেশে। এবং অবাক বিস্মিত হয়ে দেখেছি যে এই মঙ্গল শোভাযাত্রায় মাদ্রাসার ছাত্ররাও অংশগ্রহণ করেছিল গত বছর। সেই ছবি আমি সামাজিক গণমাধ্যমে দেখেছিলাম। কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা আসলেই কতটুকু ইসলাম সম্মত তা নিয়ে অনেকেই অনেক কথা বলবেন, অনেকেই এটি পালন করবেন। এবং আজকের পত্রিকায় আমি দেখেছি যে কাউমিদের একটি জোট মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন অলরেডি। পত্রিকায় সেই নিউজটি আমি দেখেছি এবং এটি দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি আসলে ঠিক হয়নি। এটি যে আইন শৃঙ্খলা আমাদের সেটি নস্যাৎ করবে। কারো যদি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবার ইচ্ছা থাকে, বাংলাদেশের সাধারণ নাগরিক, তারা যদি আইনের যে ফরম্যাটগুলো আছে সেগুলো যদি ভায়োলেট না করে, মেনে কেউ যদি মঙ্গল শোভাযাত্রা করে, তাকে আমি মনে করি বাধা দেওয়ার কিছু নেই। এটি তার আত্মার বিষয়, তার চিন্তার বিষয়, তার ভাবনার বিষয়। কিন্তু আমি কখনোই মঙ্গল শোভাযাত্রায় অ্যাটেন্ড করিনি এবং আমার ওরকম ইচ্ছে হয়নি। কারণ আমি একটি মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি এবং সেখান থেকে আমাকে ধর্মীয় যে কালচারগুলো আছে তাতে মনে হয়েছে যে এই মঙ্গল শোভাযাত্রা আমার ধর্মীয় যে অনুভূতি তার সাথে যাচ্ছে না ঠিকমতো, তাই আমি এতে অংশগ্রহণ করিনি। কিন্তু যারা এই মঙ্গল শোভাযাত্রায় যাচ্ছেন বা যাবেন সকালে, তাদের প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ, বিদ্বেষ এগুলো নেই। নিশ্চয় আমার ভিউয়ারদের অনেকেই সেখানে যেতে পারেন এবং তারা যদি যান তাতে আমার আপত্তি নেই। কিন্তু যদি বলেন যে এটি আমাদের 1000 বছরের ঐতিহ্য, তাহলে আমার আপত্তি আছে। কারণ এটি শুরু হয়েছে মাত্র 28 বছর আগে বা 29 বছর আগে। তখন এটি শুরু হয়েছিল মূলত, আপনারা জানেন, পেপার পত্রিকা বা গুগলে সার্চ দিলেই সেটি পাবেন। এই প্রত্যাশা আরো রইল, যারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হয় বিভিন্ন মামলায় অথবা
অন্যান্য মামলায় যারা বিভিন্নভাবে অন্যায্যভাবে আটকে আছেন, বছরের পর বছর জেলখানায় চার দেয়ালে বন্দী আছেন, সেই সমস্ত মানুষদের পক্ষে কেউ দাঁড়াক, সেই সমস্ত মানুষরা ন্যায় বিচার পাক এবং জেলখানায় যে গরিব মানুষ আছে তারা তাদের জেলখানা থেকে মুক্তি পাক, এরকমটি আসলে প্রত্যাশা করছি। রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত মানুষকে দেশের বাইরে থাকতে হচ্ছে তারা এই মা মাটির কাছে ফিরে আসতে পারুক, এরকম একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, এমনটি প্রত্যাশা করি নতুন বছরে। নতুন বছরে আমার যারা ভিউয়ার আছে তাদের কাছে আন্তরিক নিবেদন থাকবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন মানুষের কাছে যেতে, মানুষের উপকার হয় এরকম কাজ করতে, অন্যকে ভালো রাখবার চেষ্টা করবেন, নিজে ভালো থাকবার চেষ্টা করবেন, পরিবারকে সময় দিবেন, এমনটি প্রত্যাশা করছি। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন এবং হতাশাকে ঝেড়ে নতুন একটি দিনের স্বপ্ন দেখবেন, কর্মময় জীবনে পদার্পণ করবেন, এইরকম একটি প্রত্যাশা করছি। সবার জীবন আনন্দময় হোক। আর শেষে যাওয়ার সময় যেটি বলবো, যদি এখনো আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নতুন বছরের প্রথম সাবস্ক্রাইব আমার চ্যানেলটি হোক। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।